বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলাতে দিল্লিকে স্পষ্ট বার্তা ঢাকার। ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য নিয়ে অসন্তোষ, সংকট কাটিয়ে সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত। ইইউ কূটনীতিকদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক, ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকা বা অন্য দেশে স্থানান্তরের আহ্বান। আগরতলা অভিমুখে বিএনপির ৩ সংগঠনের লং মার্চ বুধবার। সংস্কারের জন্য ৩-৪ মাসের বেশি সময় প্রয়োজন দেখছেন না নেতারা। জাতীয় সংসদে তরুণদের ৩০% মনোনয়ন দেওয়ার পরামর্শ বিশিষ্টজনদের। অসৎ মানুষের হাতে ক্ষমতা গেলে ব্যাপক অনাচারের আশঙ্কা আইন উপদেষ্টার। লিটারে ৮ টাকা বাড়ল ভোজ্য তেলের দাম। কার্যকর আজ থেকেই আলুর দাম ৩ সপ্তাহের মধ্যে সহনীয় হবে, আশ্বাস বাণিজ্য উপদেষ্টার। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতকে নাক না গলানোর আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন। ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য বিবৃতি বাংলাদেশ ভালোভাবে নিচ্ছে না, ভারতীয় পররাষ্ট্র সচিবকে জানিয়েছেন তিনি। এদিকে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি বলেছেন, বাংলাদেশের সাথে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চায় ভারত। সংকট কাটিয়ে উঠে সম্পর্ক এগিয়ে নিতে চায় দুদেশ। রিপোর্ট ইমরুল কায়েসের। সোমবার সকালে ঢাকা আসার পরই শুরু হয় ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির ব্যস্ততা। সকালেই রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বসেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনের সঙ্গে। বৈঠক চলে দুপুর পর্যন্ত। এরপর পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন মিশ্রি। পরে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। কোনো প্রশ্ন না নিয়ে বলেন, সাম্প্রতিক বিষয়, ব্যবসা বাণিজ্য, জ্বালানি, ভিসা সেবা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার কথাও জানান বিক্রম মিশ্রি। We also had the opportunity to discuss certain recent developments and issues, and I conveyed our concerns, including those related to the safety and welfare of minorities. We also discussed some regrettable incidents of attacks on cultural, religious, and diplomatic properties. We expect overall a constructive approach on all these issues by the Bangladesh authorities, and we look forward to moving the relationship forward in a positive, forward-looking and constructive direction. সন্ধ্যায় ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন জানান, সীমান্ত হত্যা সহ সকল অমীমাংসিত বিষয়ে সমাধানের কথা বলেছেন ভারতের পররাষ্ট্র সচিবকে। সেই সাথে বলেছেন, ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার বন্ধে পদক্ষেপ নেওয়ার কথাও। বাংলাদেশে বসবাসরত সব ধর্ম নির্বিশেষে স্বাধীনভাবে সব মানুষ ধর্মচর্চা করে আসছে এবং এ বিষয়ে কোনো ধরনের বিভ্রান্তি এবং অপপ্রচারের সুযোগ নেই। এ বিষয়ে বাংলাদেশ সরকার সরেজমিন অবস্থা দেখার ও পর্যবেক্ষণ করার জন্য বিদেশি সাংবাদিকদেরও আহ্বান জানিয়েছেন। সেই সাথে আমরা এও বলেছি যে এটি আমাদের অভ্যন্তরীণ বিষয় এবং আমাদের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের মন্তব্য সমীচীন নয়। আমি ভারতের পররাষ্ট্র সচিবকেও স্মরণ করিয়ে দিয়েছি যে বাংলাদেশ অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকে এবং অন্যান্য দেশেরও একই ধরনের শ্রদ্ধাবোধ আমাদের প্রতি দেখানো উচিত। রাজনৈতিক সিদ্ধান্ত হলে ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয় উদ্যোগ নেবে বলে জানান তিনি। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। ইউরোপীয় ইউনিয়নের সাথে বৈঠকে ইউরোপীয় দেশগুলোর ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকায় অথবা প্রতিবেশী কোনো দেশে স্থানান্তরের অনুরোধ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ বিরোধী মিথ্যা তথ্য ছড়ানো ঠেকাতে ইউরোপীয় ইউনিয়নের কাছে সহযোগিতাও চান প্রধান উপদেষ্টা। শেখ হাসিনা ও তার সহযোগীরা যে ব্যাপক টাকা পাচার করে নিয়ে গেছে তা দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন প্রধান উপদেষ্টা। রুকনুজ্জামানের রিপোর্ট। সোমবার দুপুর 12টায় রাজধানীর তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ইউই কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বসেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। 19 সদস্যের প্রতিনিধি দলটির নেতৃত্বে ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের হেড অব ডেলিগেশন মাইকেল মিলার। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, ভারত বাংলাদেশিদের জন্য ভিসা সীমিত করায় অনেক শিক্ষার্থী দিল্লি গিয়ে ইউরোপের ভিসা নিতে পারছে না। এজন্য ভিসা অফিস ঢাকা অথবা প্রতিবেশী অন্য কোনো দেশে স্থানান্তরের প্রয়োজনীয়তা তুলে ধরেন। Bring this interim government to run the country until election is held and a new government is elected. So we are going through that process.
But in the meantime, the excitement of the moment, after 16 years of repression and denial of all the rights, human rights and everything else, and also forced disappearances. নির্বাচন অনুষ্ঠানে সরকারের অঙ্গীকার তুলে ধরে চলমান সংস্কারের প্রয়োজনীয়তা ইউরোপীয় কূটনীতিকদের সামনে তুলে ধরেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশ বিরোধী অপতথ্য প্রচারণা রোধে ইউইর সহযোগিতাও চান তিনি। We had a campaign of misinformation, global campaign. It's a very powerful campaign, and we are struggling to cope with that. That Bangladesh is calm, Bangladesh is going ahead with this mission and so on. It's not the kind of image this campaign is trying to give us, and the fact that you came also a message that is not too bad for everybody to come here. So you came and you have a discussion here. অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার প্রক্রিয়ায় প্রধান উপদেষ্টাকে পূর্ণ সমর্থন জানান ইউই প্রতিনিধিরা। The European Union is committed to supporting Bangladesh's democratic transition the best way we can. As you know, Chief Advisor, we already enjoy rather broad relations. We do see strong potential for our partnership. পরে প্রধান উপদেষ্টার সাথে ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের বৈঠক নিয়ে সন্ধ্যায় ব্রিফিং করেন পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। একটা প্রস্তাবনা আমাদের পক্ষ থেকে ছিল যে বাংলাদেশের নাগরিকেরা অনেক ইউরোপিয়ান দেশে যেতে গেলে ভিসার জন্য আবেদন করতে হয় দিল্লি থেকে। এটা অনেক সময় ঝামেলা হয়ে যায়। তাদের কাছে আমাদের একটা সুস্পষ্ট অনুরোধ ছিল যে তারা যেন এই ভিসা সেন্টারগুলো দিল্লি থেকে সরিয়ে অন্যত্র স্থাপন করেন, যাতে করে এই মুহূর্তে যারা বাংলাদেশি শিক্ষার্থীরা ইউরোপের বিভিন্ন দেশে যাবেন কিন্তু বাংলাদেশে তাদের দূতাবাস নেই, তারা তো যেতে পারছেন না, প্রক্রিয়াটা বিলম্বিত হচ্ছে। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, পদক প্রদানের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজ পরিবর্তনে বেগম রোকেয়ার সাহস, উদ্যম, কল্পনার শক্তিকে সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। আজকে যারা পাঠ্যক্রম প্রণয়নের দায়িত্বে আছেন তাদের রোকেয়ার মতো ব্যক্তিদের খুঁজে বের করে পাঠ্যক্রমে অন্তর্ভুক্তির তাগিদও দেন তিনি। রকুনুজ্জামানের রিপোর্ট। সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রোকেয়া দিবসের অনুষ্ঠানে যোগ দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা সমাজ পরিবর্তনে বেগম রোকেয়ার অবিস্মরণীয় ভূমিকা এবং তার চিরন্তন প্রেরণার কথা স্মরণ করেন। যারা সেই আমাদের বহু বছর আগে, যখন অষ্টম শ্রেণীর ছাত্র, সে বহুকাল আগে, যারা এই পাঠ্য বই প্রণয়ন করেছিলেন, তাদের মাথায় যে চিন্তা ছিল যে এই বেগম রোকেয়ার কথাটা বইতে ঢোকালে এটা কাজে লাগবে, তাদেরকে আমি স্মরণ করি। আজকে যারা সিদ্ধান্ত নিয়েছিলেন ধন্যবাদ জানাই। আজকে যারা পাঠ্যপুস্তক রচনা করেন তাদের কাছে আহ্বান জানাচ্ছি, এরকম কতজনের নাম, কত চিন্তার বীজ এই ছোটবেলার ছোট্ট বইটাতে আপনারা দিচ্ছেন, সেটা চিন্তা করার জন্য, কারণ ওর মাধ্যমেই উঠে আসবে নতুন চিন্তা, নতুন ভাবনা। শুধু পদক প্রদানের মধ্যে সীমিত না রেখে পদকপ্রাপ্তদের সমাজের প্রতি উদ্যমী ভূমিকার কথা তুলে ধরে রোকেয়ার স্বপ্ন কল্পনাকে ছড়িয়ে দেওয়ার কথা বলেন প্রধান উপদেষ্টা। যারা তাদের জীবন উৎসর্গ করেছেন তার কল্পনা শক্তিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, কর্মের মাধ্যমে এটা প্রমাণ করার জন্য, সেটা অবশ্যই আমাদের রাষ্ট্রীয় দায়িত্ব, আমরা সেটা পালন করব। কিন্তু দিনটা শুধু পদক প্রদান পর্যন্ত যেন সীমাবদ্ধ না থাকে। সারাদিন ব্যাপী যারা পদক পেলেন তারা কে কি করলেন সেটাকে আমরা তরুণীদের জানানোর ব্যবস্থা করতে হবে। তো পরে দর্শকদের সারিতে বসে রোকেয়া দিবস উপলক্ষে নারী শিশু মন্ত্রণালয় আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন প্রধান উপদেষ্টা। নির্যাতন ও ধর্ষণের প্রতি শব্দই তো নারী, তাই আর কোনো প্রতিবাদ হয় না। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। সংস্কারের জন্য 3 বা 4 মাসের বেশি সময়ের প্রয়োজন বলে মনে করে না বিএনপি। দলের সংবিধান সংস্কার কমিটির সদস্যরা মনে করেন নতুন করে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা করা সময়ের অপচয়। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন। নেতারা বলেন
যাদের নেতৃত্বে নির্বাচনী প্রক্রিয়া কলঙ্কিত হয়েছে তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া এবং অভিযুক্তদের আগামীতে কোনো নির্বাচনী কাজে আর যুক্ত না করার সুপারিশ করা হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা না করে বরং হালনাগাদের পরামর্শ তাদের। এ সময় সংবিধানে আরপিও সংশোধন, সীমানা নির্ধারণ, নির্বাচনী কর্মকর্তাদের ভূমিকা, এনআইডির ক্ষমতা ইসির কাছে অর্পণ সহ নির্বাচন সংক্রান্ত 17টি সুপারিশ তুলে ধরেন তারা। বলেন, যারা দীর্ঘদিন ভোট দিতে পারেননি তাদেরকে একটি সুষ্ঠু পরিবেশের মাধ্যমে কেন্দ্রে নিতে চায় বিএনপি। ভোটার তালিকা প্রণয়ন, যেটা আপডেট হালনাগাদ করা হয়, সেটার একটা নিয়ম আছে, বিধিও আছে। জানুয়ারির 2 তারিখে খুব সম্ভবত খসড়া তালিকা প্রকাশ করা হবে। তারপরে নির্বাচনী অফিস, নির্বাচনী কর্মকর্তা এবং নির্বাচনের সময় পুলিং এজেন্ট নিয়োগ ইত্যাদির জন্য কিছু সময় লাগে, ডিলিমিটেশনের জন্য কিছুটা সময় লাগে, শুনানি করতে হয়, সীমানা নির্ধারণ। তারপরে যে কাজগুলো, এগুলো সবগুলো গোছাতে প্র্যাকটিক্যালি 2 থেকে 3 মাসের বেশি সময় লাগার কথা নয়। এখন সরকারের সংস্কারের আরও বিভিন্ন সাইড আছে, প্রশাসনিক সংস্কার আছে, জুডিশিয়ারি সংস্কার আছে, পুলিশ সংস্কার বিভাগ আছে, এগুলো সমন্বিত করে এটি নির্বাচন উপহার দিতে আমাদের মনে হয় না এটা খুব বেশিতে 3 থেকে 4 মাসের বেশি সময় লাগার কথা। এখন আপনি এই সংস্কার প্রস্তাবে যদি আপনি এমন নতুন কিছু নিয়ে আসেন যেগুলো মানুষের বুঝে উঠতে সময় লাগবে বা বোঝাইতে সময় লাগবে, তাহলে ভিন্ন কথা। আমরা যেসব প্রস্তাব দিয়েছি সেগুলোর প্রস্তাব মেনে নির্বাচন অনুষ্ঠানে খুব বেশি বিলম্ব হওয়ার কোনো প্রয়োজন হবে। ছাত্র জনতা যারা আজ পর্যন্ত যারা ভোট দেওয়ার সুযোগ পায়নি তাদেরকে কিন্তু আমরা অনির্দিষ্টকালের জন্য আমরা সেই অধিকার থেকে বঞ্চিত করে যদি রাখতে চাই, সেটা সঠিক হবে না। ঢাকা থেকে আগরতলা অভিমুখে লং মার্চের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির 3 সহযোগী সংগঠন। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আগামী বুধবার এই কর্মসূচি পালন করবে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে যুবদলের সভাপতি এম মুনায়েম মুন্না এই কর্মসূচির ঘোষণা করেন। তিনি বলেন, ভারতীয় আগ্রাসন ও বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা তথ্য সন্ত্রাসের প্রতিবাদে আগামী 11 ডিসেম্বর বুধবার ঢাকা থেকে আগরতলা অভিমুখে আখাউড়া সীমান্ত পর্যন্ত লং মার্চের কর্মসূচি পালিত হবে। সেদিন সকাল 8টায় নয়াপল্টনে জমায়েত হয়ে শান্তিপূর্ণ লং মার্চ শুরু হবে। গত রবিবার এই 3 সংগঠন ঢাকার বাড়িধারায় ভারতীয় হাইকমিশন অভিমুখে প্রতিবাদী পদযাত্রা কর্মসূচি করে। ভারতে বাংলাদেশ মিশনে হামলা, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা, ভারতের মিডিয়ার বাংলাদেশের বিরুদ্ধে চলমান তথ্য সন্ত্রাস এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপ থেকে বিরত থাকার দাবিতে আগরতলা অভিমুখে এই লং মার্চ। ভারতীয় মিথ্যা তথ্য সন্ত্রাসের প্রতিবাদ, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা জনগণকে ঐক্যবদ্ধ করে আমরা ঢাকা থেকে আগরতলার অভিমুখে আখাউড়া পর্যন্ত আমরা লং মার্চের ঘোষণা দিচ্ছি, যেটা 11ই ডিসেম্বর আমরা পল্টন সকাল 8টায় পল্টন থেকে জমায়েত হয়ে আমরা এখান থেকে আমাদের লং মার্চ, শান্তিপূর্ণ লং মার্চ আমরা ইনশাল্লাহ আগরতলা অভিমুখে আখাউড়া সীমান্ত পর্যন্ত আমরা যাব। বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অন্যের জন্য গর্ত খুঁড়লে সেই গর্তে তাকেই পড়তে হয়। তার প্রমাণ শেখ হাসিনা। বিকেলে মানিকগঞ্জের শিবালয়ে ছাত্র জনতার আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত ও আহতদের পরিবারের সাথে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন। এ সময় রিজভী আরও বলেন, বেগম খালেদা জিয়াকে বিনা অপরাধে কারাগারে বন্দী রেখেছিলেন শেখ হাসিনা। গণ আন্দোলনের মুখে 2000 ছাত্র জনতা হত্যার দায় নিয়ে দেশ থেকে পালিয়েছেন শেখ হাসিনা। প্রভু ভারত তার সরকার টিকিয়ে রাখবে ভাবলেও শেষ পর্যন্ত পারেনি বলেও মন্তব্য করেন তিনি। আপনি যদি বাপের বেটি হয়ে থাকেন তো আসেন বাংলাদেশে এসে আপনি বক্তব্য বিবৃতি দেন, প্রকাশ্যে দেন। এখন পারেন না কেন? সারা পৃথিবীর থেকে এই পরিবর্তনকে অভিনন্দন জানানো হয়েছে, সমর্থন জানানো হয়েছে। কি মুসলিম বিশ্ব, কি গণতান্ত্রিক বিশ্ব, প্রত্যেক জায়গা থেকে অভিনন্দন জানানো হয়েছে। অথচ পার্শ্ববর্তী দেশ, যিনি এরকম ভয়ঙ্কর একজন স্বৈরাচারকে, যিনি নিজ দেশের শিশুদেরকেও হত্যা করতে দ্বিধা করেননি নিজের ক্ষমতাকে আটকে রাখার জন্য, আশ্রয় দিয়েছেন তারা। এবং তার জন্য যে কত কান্নাকাটি করছেন, কত মিথ্যা অপপ্রচার করছেন, কত অপতথ্য দিচ্ছেন, তার কোনো শেষ নেই। জাতীয় সংসদে নারীদের পাশাপাশি তরুণদের 30% মনোনয়ন বাধ্যতামূলক করার পরামর্শ দিয়েছেন দুদক সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান।
একই সাথে সংসদে নির্দিষ্ট পেশার 25% বেশি প্রতিনিধিত্ব না রাখার তাগিদও দিয়েছেন তিনি। আর মনোনয়ন বাণিজ্যকে দেশের নির্বাচন ব্যবস্থার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন নির্বাচন সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার। রিপোর্ট শুভ মাহফুজের। রাজধানীর আগারগাঁওয়ে সুশাসনের জন্য জনমুখী সংস্কার ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর আকাঙ্ক্ষা শীর্ষক নাগরিক সম্মেলন করে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম। সভায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শাসনামলের বিভিন্ন কার্যক্রমের সমালোচনা করেন বক্তারা। সংস্কার কার্যক্রমে নাগরিকদের অধিকারের বিষয়টিতে গুরুত্ব দেওয়ার পরামর্শ তাদের। সম্মেলনে অর্থনীতিবিদরা অভিযোগ করেন, বিগত বছরগুলোতে উন্নয়নের বয়ান থাকলেও সমাজের বৈষম্য নিয়ে কোনো বয়ান ছিল না। বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে যে সুযোগ সৃষ্টি হয়েছে তা কাজে লাগানোর পরামর্শ তাদের। প্রবৃদ্ধির একটা বড় ধরনের একটা উল্লঙ্ঘন, বাংলাদেশ হলো সারা বিশ্বের মধ্যে একটা অগ্রগামী একটা উন্নয়নের দেশ, এই যে একটা বয়ান ছিল, এটার যে একটা সমান্তরাল বয়ান আছে, যেখানে আমাদের আয়ের বৈষম্য বাড়ছে, যেখানে ভোগের বৈষম্য বাড়ছে, যেখানে সম্পদের বৈষম্য বাড়ছে, যেখানে সব ধরনের বৈষম্য বাড়ছে, এই সমান্তরাল যে বয়ানটা, এই বয়ানটা আমরা সারা বাংলাদেশ ঘুরে কিন্তু করেছি। বৈষম্য বিরোধী চেতনার মূল বিষয়ে আমাদের নিষ্ঠ থাকতে হবে এবং সেটার জন্য আমরা একত্রিতভাবে আগামী দিনেও আওয়াজ তুলব। এই চেষ্টাটা, এই প্রতিজ্ঞাটা আমাদের আজকে নিতে হবে। এ সময় নির্বাচনে মনোনয়ন বাণিজ্যকে দেশের নির্বাচন ব্যবস্থার সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে জানান নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। আর সংসদে নারী ও তরুণদের প্রতিনিধিত্ব বাড়ানোর পরামর্শ দুদক সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামানের। জাতীয় সংসদে কোনো পেশার 25% বেশি প্রতিনিধিত্ব থাকবে না। জাতীয় যে বিজনেস ক্যাপচার করে ফেলছিল 65%, সেটা বন্ধ করা অপরিহার্য বলে আমরা মনে করি। সকল রাজনৈতিক দল তাদের মনোনয়নের ক্ষেত্রে কমপক্ষে প্রাথমিক পর্যায়ে 30% নারীর জন্য, একইভাবে তরুণ প্রজন্মের জন্য আপনার 30% নির্ধারণ করতে হবে। দৃশ্যমান ব্যয়, নির্বাচনী ব্যয় আমরা কিছুটা নিয়ন্ত্রণ আনতে পারবো, কিন্তু অদৃশ্য কোটি কোটি টাকা, যে শত কোটি টাকা যে লেনদেন হয়, এটা কিভাবে আমরা করব, এটা কিভাবে নিয়ন্ত্রণ করব? এবং এটা যদি নিয়ন্ত্রণ করতে হয় তাহলে আমাদের রাজনীতিবিদদেরই এই দায়িত্ব নিতে হবে। পরাজিত অপশক্তিকে অন্তর্বর্তীকালীন সরকার কেন পুরোপুরি নির্মূল করতে পারছেন না, সে প্রশ্নও তোলেন ডক্টর ইফতেখারুজ্জামান। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। অসৎ মানুষেরা ক্ষমতাবান হলে দেশ অনাচারে ভরে যাবে বলেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, দুদক ও বিচার বিভাগ আওয়ামী লীগ সরকারের দাসে পরিণত হয়েছিল। এ কারণে একজন বেহায়া প্রধানমন্ত্রীর পিয়ন 400 কোটি টাকার মালিক হয়েছে। দুর্নীতি দমন কমিশনকে সচল ও কার্যকর করতে দ্রুত সময়ের মধ্যেই দুদক কমিশন গঠনের কথাও জানান আইন উপদেষ্টা। রিশান নাসরুল্লাহর রিপোর্ট। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে রাজধানীতে আলোচনার আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। আলোচনায় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আওয়ামী লীগ সরকারের সময়ের দুর্নীতির বিভিন্ন তথ্য জানিয়ে বলেন, দুর্নীতি যে খারাপ সে বিষয়টি সমাজ থেকে দূর করে দেওয়া হয়েছে। দুর্নীতিবাজদের বিচার না করে রাজনৈতিক বিরোধীদের দমন করেছে শেখ হাসিনা সরকার। আমরা গত 15 বছর দেখেছি, আমরা দেখতাম 100 টাকার বালিশ নাকি 4000-5000 টাকায় বিক্রি হচ্ছে। আমরা দেখতাম একটা বেহায়া প্রধানমন্ত্রী, তার পিয়ন 400 কোটি টাকার মালিক হয়েছে, এটা হাসতে হাসতে জাতির সামনে বলছে। আমরা টেলিভিশন চ্যানেলে প্রোগ্রাম করতে যেতাম, আওয়ামী লীগের কোনো নেতার সাথে দেখা হলে বলতো, আপা তো আসলে কিছু করতে পারে না ওনার ছোট বোনের জন্য। কি মানে বোনের প্রতি কি মায়া, বোন চোর দেখে উনি কিছু করতে পারে না। বিভিন্ন জায়গায় আড্ডায় শুনতাম, শেখ হাসিনার ক্যাশিয়ার কি, রেহানার ক্যাশিয়ার কি, সালমান কার ক্যাশিয়ার, জয়ের টাকা কার মাধ্যমে যায়, পলক কার টাকা রাখে। দুদক তো ছিল, উচ্চ আদালত তো ছিল, কোনো বিচার হয়েছে? কিচ্ছু হয় নাই বিচার। বিচার কার হতো? খালেদা জিয়ার বিচার। আর সেই চোর প্রধানমন্ত্রী, যার পুরা পরিবার ছিল চোর, সে সারা দেশে বলে বেড়াতো এতিমের টাকা নাকি খালেদা জিয়া আত্মসাৎ করেছে। এই চোরের মুখের সামনে কেউ কোনো কথা বলতে পারতো না। দুদক তার দাসে পরিণত হয়েছিল, বিচার বিভাগ তার দাসে পরিণত হয়েছিল। আলোচনায় টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, দুর্নীতি দমন কমিশনকে কার্যকর করতে সরকার অন্তর্বর্তী কমিশন গঠন করতে পারে।
এমন একটা পরিস্থিতি আমরা কথা বলছি যখন দুর্নীতি দমন কমিশন নেই, কারণ 3 জন কমিশনার পদত্যাগ করেছে, পদত্যাগ করতে বলা হয়েছে তাই তারা পদত্যাগ করেছে। হয়তো বা যৌক্তিকভাবে পদত্যাগ করতে বলা হয়েছিল, যৌক্তিকভাবেই পদত্যাগ করেছে, কারণ তারা অকার্যকর ছিল। আমরাও চাইছি এই কমিশন যে কাজ চলবে না। এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে সরকারের উদ্যোগে, সেটার জন্য কোন পদটা গ্রহণ করবে সরকার সেটা সরকার সিদ্ধান্ত নেবে। আমরা মনে করি অন্তত পক্ষে একটা অন্তর্বর্তীকালীন ব্যবস্থা গ্রহণ করা দরকার, যার মধ্যে দুদককে ন্যূনতম অপারেশনাল জায়গায় নিয়ে যাওয়া যাবে। দুদককে কিভাবে কার্যকর করা হবে জানতে চাইলে আইন উপদেষ্টা সাংবাদিকদের বলেন, দ্রুত সময়ে পূর্ণাঙ্গ কমিশন গঠন করা হবে। 6 মাসের জন্য নতুন কমিশনার নিয়োগ দিলাম, ওনাদের প্রস্তাবিত আইন অনুযায়ী আবার ওনাদেরকে বাদ দিয়ে আবার নিয়ে দিলাম। এটা তো আসলে এত সহজ সরল না। ওনারা অনেক মহৎ উদ্দেশ্য নিয়ে জিনিসটা বলেছেন, কিন্তু কোনটা দুর্নীতি বিরোধী লড়াই পরিচালনার জন্য, দুর্নীতি বিরোধী কার্যক্রম পরিচালনার জন্য কোনটা সর্বোত্তম পন্থা, সেটা বিচার বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নিই। অন্তর্বর্তী সরকারের সময় চাপমুক্ত থেকে দুর্নীতি দমনে গণমাধ্যমকে ভূমিকা পালনের আহ্বানও জানান আসিফ নজরুল। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। ভোজ্য তেলের সংকটের মধ্যে সয়াবিন তেলের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে 8 টাকা বাড়িয়ে 175 টাকা করা হয়েছে। খোলা সয়াবিন তেলের দাম নির্ধারণ হয়েছে 157 টাকা। এর আগে বোতলজাত তেলের দাম ছিল লিটারে 167 টাকা ও খোলা তেল 149 টাকা। সোমবার সচিবালয়ে ভোজ্য তেলের দাম নির্ধারণ নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক হয়। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানান, গত এপ্রিল থেকে বর্তমান সময় পর্যন্ত আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য প্রায় 20% পর্যন্ত বেড়েছে। এ কারণে স্থানীয় মজুতদারিও বেড়েছে, তাই বৈঠক করে ভোজ্য তেলের নতুন দাম নির্ধারণ করা হয়। শেখ বশিরউদ্দিন বলেন, তেলের দাম বাড়ার কারণে খরচ 40 থেকে 50 টাকা বাড়বে, তবে অন্যান্য পণ্যের দাম যতটা কমেছে তাতে এই বাড়তি খরচ পরিবারের প্রতি বিশেষ চাপ সৃষ্টি করবে না। এছাড়া চাল, ডিম, চিনি, পোল্ট্রি মুরগির বাজার স্বাভাবিক বলে মনে করেন তিনি। বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান ডক্টর মইনুল খান সহ ভোজ্য তেল আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এই ধরনের একটা শঙ্কা কাজ করছিল যে বাজারে এই মূল্যের একটা পরিবর্তন আসবে। মজুদে কোনো ঘাটতি নেই, আমরা সমস্ত রকম তথ্য বিশ্লেষণ করে দেখেছি, কিন্তু ছোট ছোট জায়গা থেকে শুরু করে সকল জায়গায় এক ধরনের মজুদদারির তৎপরতা আমরা দেখতে পেয়েছি, এবং এই চূড়ান্ত যে অস্বস্তি বিরাজ করছে সেটা থেকে আমরা পরিত্রাণ পেতে চাই। কিন্তু আমরা যে পদক্ষেপই এখন নিই, নতুন আলু আসতে হয়তো আর 4 সপ্তাহ সময় লাগবে। সো যারাই দুঃখজনকভাবে এই ঘটনাগুলো ঘটিয়েছেন, আমার ধারণা 3 সপ্তাহের মধ্যে ওনাদেরকে তাদের স্টককে লিকুইডেট করতে হবে। যে দামটা ছিল আগে লিটারে 167 টাকা, সেটাকে আমরা এখন আপনার 175 টাকা লিটার হিসাবে, এমআরপি হিসাবে আমরা ধার্য করেছি। তার মানে 8 টাকা লিটারে বেড়েছে। চাকরিবিধি লঙ্ঘন করে আওয়ামী লীগ 15 বছরে পুলিশে 80 থেকে 90 হাজার নিয়োগ দিয়েছে। অভিযোগ স্বয়ং ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীর। মামলা বাণিজ্যের প্রমাণ পেলে বাদী বা পুলিশের বিরুদ্ধে পাল্টা মামলার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। দায়িত্ব নেওয়ার পর সকালে প্রথমবারের মতো ডিএমপি মিডিয়া সেন্টারে মিট দ্য প্রেসে এসে এসব কথা বলেন ডিএমপি কমিশনার। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। খুব খারাপ, ক্রাইম সিচুয়েশন ভেরি খারাপ। আপনারা তো অনেক ভালো আছেন ইনশাল্লাহ। বড় বড় শহরের কথা, খোঁজখবর নিউ ইয়র্কের কথা। অবসর থেকে ফিরে গেল 21 নভেম্বর ঢাকা মেট্রোপলিটন পুলিশের 38তম কমিশনার হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পান শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। মিট দ্য প্রেসে জুলাই আগস্টে কিছু পুলিশের নেতিবাচক ভূমিকার জন্য তাদের হয়ে ক্ষমা চান তিনি। সেই কাজের জন্য আমি অত্যন্ত দুঃখিত এবং ঢাকাবাসীর কাছে তথা দেশবাসীর কাছে আমি ক্ষমা প্রার্থী। পুলিশের মনোবল এবং কর্মতৎপরতা না ফেরার পেছনে দায়ী করেন বিগত 15 বছরের নৈরাজ্যকে। স্ক্রুটিনি করে উনি বা সে কোন দলের লোক, তার বাবা কোন দলের লোক, তার দাদা কোন দলের লোক, তার আরও পূর্বপুরুষেরা কোন দলের ছিল পর্যন্ত খবর নেওয়া হয়েছে। 2 লক্ষ পুলিশ অফিসার হয়, তার ভিতরে 80 থেকে 90 হাজার এরূপ রিক্রুটেড। মানবিক কারণেই তাদেরকে তো আমরা গ্রহণ করতে পারি না। জুলাই আগস্টে করা মামলায় তদন্তের আগে কাউকে হয়রানি না করতে কঠিনভাবে নির্দেশ দেন ডিএমপি কমিশনার। ইনভেস্টিগেশনে যাদের বিরুদ্ধে ইনভলভমেন্টের সাক্ষী সমুদ আসবে, আমরা শুধু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। এই 200 আসামিকে অ্যারেস্ট করার কোনো সুযোগ নেই। উপরন্তু এখন যিনি বাদী হয়েছিলেন, এখন দেখা যাচ্ছে যে উনি ওই সময়ই
উদ্দেশ্যমূলকভাবে এই 200 লোককে আসামি করছে। আবার আমার লোক যে সব ভালো তাও না, আমার কাছে রিপোর্ট আসতেছে আমার লোকেরাও আবার এই যে আসামি 200 তাদের থেকে নানা ধরনের বখরা আদায়ের চেষ্টা করতেছে। উভয়ের বিরুদ্ধে ব্যবস্থা। নগরীর অপরাধ ও যানজটকে প্রধান সমস্যা চিহ্নিত করে কমিশনার জানান 72 ঘন্টা নয়, সাধারণ ডায়েরির 1 থেকে 2 ঘন্টার মধ্যেই ব্যবস্থা নেবে পুলিশ। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনীকে তেলবাজি বন্ধ করতে হবে। সিভিল ড্রেসে কাউকে গ্রেফতার করা যাবে না। খুলনা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে সশস্ত্র বাহিনী বিভাগ ও খুলনা বিভাগের আইনশৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। কোনো রাজনৈতিক দলকে বাড়তি সুযোগ না দেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি নির্দেশনা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, বিভিন্ন জায়গায় মব জাস্টিস বন্ধে জোর পদক্ষেপ নিতে হবে। হুঁশিয়ারি দেন ভুয়া মামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। নিরপরাধ কাউকে গ্রেফতার করা যাবে না। আমরা কিন্তু সীমান্তে কোনো রকমের ছাড় দেব না। এই 15 বছরে কিন্তু তারা বহু সুবিধা নিয়ে নিছে আমাদের থেকে। এরা এত সুবিধা নিয়েছে যেহেতু এখন তারা সুবিধা পাচ্ছে না দেখি কিন্তু এই যে তারা বিভিন্ন ধরনের প্রচারণা করতেছে। তারা আমাদের এই সুবিধা কিন্তু আর দেওয়া যাবে না। লুট করে নিয়ে কিন্তু কিছু যারা ওই পারে চলে গেছে এরা কিন্তু আরামে এসে আছে, এখন খুব আরামে এসে আছে। আর ওখান থেকে ওই ইনস্ট্রাকশন পাস করলে আবার আমাদের এলাকায় কিছু রয়ে গেছে, তারা কিন্তু লাফাচ্ছে। কিন্তু এই লাফানো আর কিন্তু খুব বেশি দিন বরদাস্ত করা হবে না। সংস্কার দ্রুত শেষ করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। সকালে খুলনার শিববাড়ির জিয়া হল প্রাঙ্গণে সোনারাঙ্গা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন তিনি। বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচনের মধ্য দিয়ে একটি নতুন সরকার গঠিত হবে। ফ্যাসিস্ট সরকারের কোনো দোসরকে বিএনপিতে ঠাঁই দেওয়া হবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি। সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় সহকারী সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিন। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, 4 মাসে এই সরকার কোনো সংস্কার করতে পারেনি। গ্রহণযোগ্য নির্বাচনের জন্য একটি রোডম্যাপ দিতে হবে সরকারকে। সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে রাষ্ট্র সংস্কার নিয়ে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি প্রশ্ন করেন, সংস্কার করতে কতদিন লাগে? সরকারের হানিমুন পিরিয়ড তো শেষ হয়ে গেছে। এখনো প্রশাসন ও পুলিশে তেমন কোনো গুণগত পরিবর্তন হয়নি, শুধু বদলি করা হয়েছে। এই পুলিশ ও প্রশাসন দিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। ভারতের মিডিয়া যেভাবে বাংলাদেশের সম্পর্কে গুজব ছড়াচ্ছে, এ ব্যাপারে বর্তমান সরকার কোনো জোরালো ভূমিকা রাখতে পারেনি বলেও অভিযোগ করেন মান্না। ভারতের সাথে যুদ্ধ না হলেও বন্ধু ভাবার কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন তিনি। বাংলা ভিশনের পরিচালক মোহাম্মদ আজিজুল হক ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতরাতে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 47 বছর। বাংলা ভিশনের চেয়ারম্যান আব্দুল হকের জ্যেষ্ঠ সন্তান তিনি। মোহাম্মদ আজিজুল হক বাবা মা, স্ত্রী, 2 ছেলে, 3 মেয়ে, ভাই বোন ও আত্মীয় স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ রাত 10টায় মরহুমের মরদেহ দেশে আসবে। কাল মঙ্গলবার টিকাটুলি জামে মসজিদে জোহরের নামাজের পর জানাজা শেষে আজিমপুর কবরস্থানে আজিজুল হককে দাফন করা হবে। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরো একবার জানিয়ে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলাতে দিল্লিকে স্পষ্ট বার্তা ঢাকার। ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য নিয়ে অসন্তোষ, সংকট কাটিয়ে সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত। ইইউ কূটনীতিকদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক, ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকা বা অন্য দেশে স্থানান্তরের আহ্বান। আগরতলা অভিমুখে বিএনপির 3 সংগঠনের লং মার্চ বুধবার। সংস্কারের জন্য 3-4 মাসের বেশি সময়ের প্রয়োজন দেখছেন না নেতারা। জাতীয় সংসদে তরুণদের 30% মনোনয়ন দেওয়ার পরামর্শ বিশিষ্টজনদের। অসৎ মানুষের হাতে ক্ষমতা গেলে ব্যাপক অনাচারের আশঙ্কা আইন উপদেষ্টার। লিটারে 8 টাকা বাড়ল ভোজ্য তেলের দাম। কার্যকর আজ থেকেই আলুর দাম 3 সপ্তাহের মধ্যে সহনীয় হবে, আশ্বাস বাণিজ্য উপদেষ্টার। এই ছিল এখনকার মতো। পরের সংবাদটা 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।